আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে জাতিসংঘের সাধারণ অধিবেশন সেখানে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শুরুর দিকে যখন আমরা জানছিলাম এই বিষয়ে তখন জেনেছিলাম যে তিনি যাচ্ছেন 7 সদস্যের একটি দল নিয়ে। বর্তমানে সেই দলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 57। এটা নিয়ে আমি পরবর্তীকালে কথা বলবো আজকের ভিডিওতেই। আপাতত আগে মূল বিষয়গুলো আলোচনা করে নিই। তো এখন এই 57 জন সদস্যের মধ্যে যে টিমটা যাচ্ছে 57 জন সদস্যের, এখানেও বিশেষ কিছু জিনিস আছে যেগুলা খুবই ব্যতিক্রম আমরা যদি আগের সরকারগুলোর সাথে তুলনা করি। যেমন পূর্ববর্তী সরকার শেখ হাসিনা যখন তিনি এর আগের বার জাতিসংঘের সাধারণ অধিবেশনে আসেন, তার সাথে সফর সঙ্গী ছিল প্রায় 300-350 জন সদস্য। তো সেই তুলনায় আমরা যদি বলি তাহলে 57 জন সদস্য সংখ্যা এটা নেহায়াতি কম, 6 ভাগের 1 ভাগ বলা যায়। আর অন্যভাবে বলতে গেলে যে 57 জনের পূর্বে আমরা শুনেছিলাম 7 জন, কিন্তু এখন কেন 57 জন, এই বিষয়ে একটা খবর জানা গেছে মোটামুটি বিশ্বস্ত সূত্র থেকে। সেটা হচ্ছে এই 57 জন সদস্যের মধ্যে বেশিরভাগ সদস্যই হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, ওনার নিরাপত্তার কাজে নিয়োজিত ব্যক্তি। এখন আপনারা খুব সহজে বুঝতে পারতেছেন নিরাপত্তার কাজে নিয়োজিত ব্যক্তির আসলে ওখানে প্রফেসর ইউনূসের নিরাপত্তা নিশ্চয়তা করা বা তার সফর সঙ্গীদের নিরাপত্তা নিশ্চয়তা করার কাজ ছাড়া আসলে কিন্তু তেমন কোনো কাজ নেই। সো ব্যাপারটা আসলে এরকম যে একটা কোম্পানিতে যদি একজন ইঞ্জিনিয়ার থাকে, 10 থেকে 20 জন থাকে টেকনিশিয়ান। ওই একজন ইঞ্জিনিয়ার সেই 20 জন টেকনিশিয়ানকে লিড করে। 20 জন টেকনিশিয়ানের কাজ হচ্ছে ওই একজন ইঞ্জিনিয়ারকে সাপোর্ট দেওয়া। ব্যাপারটা এরকমই। সো সংখ্যায় 57 জন দেখা গেলেও এখানে বেশিরভাগ সদস্যই হচ্ছে নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত সদস্য বলে আমরা জানতে পেরেছি। তো এখন আগেকার সরকারের সাথে পার্থক্য কি? শেখ হাসিনার সাথে যে 350 জন বা মাঝে মাঝে 387 জনও গিয়েছেন, তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হতো একটা বোয়িং 787 ড্রিমলাইনার বাংলাদেশ বিমানের যে এয়ারপ্লেন, এটাকে বলা হয় চার্টার্ড ফ্লাইট। তার মানে আপনি যখন একটা এয়ারপ্লেনকে এরকম বাংলাদেশ বিমান থেকে চার্টার্ড ফ্লাইট হিসেবে নিয়ে যান, তখন ওই বিমানের মূল কাজই থাকবে এই যে 350 জন বা 387 জন সফর সঙ্গী হিসাবে যাচ্ছেন, তাদেরকে তারা যেখানে যেতে চায় সেখানে নিয়ে যাওয়া, যেখানে সার্ভিস দিতে চায়। ধরেন আপনি আমেরিকাতে গেলেন, সেখানে আপনি আমেরিকার নিউ ইয়র্কে গিয়ে আপনি চাইলেন যে শিকাগোতে একটু ঘুরে আসবেন বা আমেরিকার টেক্সাসে একটু ঘুরে আসবেন, তখন এই এয়ারপ্লেনটা সবসময় আপনার সাথে সাথে থাকবে, মানে প্রাইভেট গাড়ির মতো আপনাকে যেখানে যাবেন সেখানে নিয়ে যাওয়া হবে। অন্য পক্ষে ডক্টর ইউনূস কোনো চার্টার্ড ফ্লাইটে যাচ্ছেন না, উনি যাচ্ছেন কমার্শিয়াল ফ্লাইটে। ধরে নেওয়া যাক বাংলাদেশ থেকে একটা প্লেন নিউ ইয়র্কে যাবে, তো ওইখানে ওই প্লেনে অন্য যাত্রীরাও থাকবে, তার সাথে এই 57 জন সদস্য নিয়ে প্রফেসর ইউনূস ওই ফ্লাইটে করে যাবেন। এবং তিনি যে সময়টাতে নিউ ইয়র্কে থাকবেন, আমাদের শেখ হাসিনার সময় যেটা হতো, যে প্লেনটা তিনি সাথে করে নিয়ে যেতেন, সেই প্লেনটা তার যদি 20 দিন সফর হতো, সেই 20 দিন ওখানে তার সাথে থাকতো, আমেরিকাতেই পড়ে থাকতো। কিন্তু এক্ষেত্রে তা হবে না। উনি যে প্লেনটাতে করে যাচ্ছেন, যেহেতু এটা কমার্শিয়াল ফ্লাইট, তাদেরকে নামিয়ে দিয়ে প্লেনটা আবার ওখান থেকে যাত্রী নিয়ে চলে আসবে এবং এভাবেই প্লেনটা তার কাজকর্ম করবে। আবার যখন তার ফেরার সময় হবে তিনি এরকমই একটা যাত্রীবাহী প্লেনে করে আবার চলে আসবেন। সো এটাই হলো যে চার্টার ফ্লাইট এবং কমার্শিয়াল ফ্লাইটের মধ্যে পার্থক্য। আগের যারা সরকার প্রধান ছিলেন, শেখ হাসিনা সহ অন্যরা, তারা যেতেন চার্টার ফ্লাইটের, মানে এটা হলো রিজার্ভ করে একটা গাড়ি আপনার সাথে নিয়ে যাওয়ার মতো। আর এটা হলো যে আপনার লোকাল বাসে করে কোথাও যাওয়া, যে আপনি উঠলেন, যেখানে আপনি যাওয়ার দরকার সেখানে নেমে গেলেন, বাস অন্য যাত্রীদের নিয়ে চলাফেরা করলো, আনা নেওয়া করলো, এটা বাসের ব্যাপার। আপনি শুধুমাত্র আপনার যে ফি বা টাকা দেয়া আপনার যাতায়াতের জন্য অতটুকুই দিলেন। আশা করি কমার্শিয়াল ফ্লাইট আর চার্টার ফ্লাইটের পার্থক্যটা বুঝতে পেরেছেন। এই ব্যাপারটা এই জন্য বললাম, কারণ আমেরিকার মতো একটা ব্যয়বহুল জায়গায় আপনি যখন একটা এয়ারপ্লেন নিয়ে আসবেন আপনার সাথে করে, এবং আপনি আসার পরে প্লেনটাকে এয়ারপোর্টে কোথাও পার্ক করে রেখে দিলেন, যেটা এয়ারপোর্টে, আর আপনি আপনার দৈনন্দিন কাজকর্ম সারলেন, ভাষণ দিলেন, এখানে সেখানে গেলেন, এই সময়টা এয়ারপ্লেনটা যে এয়ারপোর্টে বসে আছে, এটার জন্য কিন্তু একটা বিপুল পরিমাণ টাকা দেশকে দিতে হয় এয়ারপোর্ট অথরিটিকে। তো এগুলো কিছুই প্রফেসর ইউনূস করতেছেন না। এটা অবশ্যই একটা নতুন একটা দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে আমি তো বলি যে, আমরা সবাই বলি যে কোনো নির্বাচিত সরকারের চাইতেও এই অন্তর্বর্তীকালীন সরকারের, প্রফেসর ইউনূসের সরকারের গ্রহণযোগ্যতা অনেক অনেক গুণ বেশি, কারণ এটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হওয়া একটা সরকার। তো সেই হিসাবে বলতে গেলে প্রফেসর ইউনূস যে অনন্য নজির বা দৃষ্টান্তটা স্থাপন করতেছেন দেশের ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধানদের জন্য, এটা কিন্তু খুবই একটা প্রশংসার যোগ্য পদক্ষেপ এবং আমরা তার এই ধরনের কাজকে সাধুবাদ জানাই। আবার অনেকেই একটা বিতর্ক নিয়ে আসার চেষ্টা করতেছেন, আগে 7 জন বললে এখন কেন 57।
আপনাদেরকে বুঝতে হবে এখানে 57 জনের মধ্যে বেশিরভাগ সদস্যই হচ্ছে যারা নিরাপত্তার কাজে নিয়োজিত, আমি বলেছি আগেই। সো 7 জন সদস্য যারা হচ্ছে মৌলিক কাজগুলো করবে, যারা জাতিসংঘে এই যে সাধারণ অধিবেশনে তাদেরকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, বাংলাদেশের দাবি দাওয়াগুলো বা আমাদের সমস্যাগুলো তুলে ধরা, এই মূল কাজটা করবে। আর বৃহৎ সংখ্যক সদস্য হলো যে আপনার সিকিউরিটি বা নিরাপত্তার কাজে নিয়োজিত মানুষ। আপনার দেখেন একজন মানুষ যখন ভিআইপি মানুষ মুভমেন্ট করে তখন তিনি ভিআইপি একজন, কিন্তু তার সাথে কতজন বডিগার্ড হিসাবে থাকে, ঠিক আছে এটা। আর শেখ হাসিনার সময় কেন 387 জন বা এরকম এত বিপুল সংখ্যক মানুষ যেত, তার কারণ হচ্ছে যে তিনি ওখানে গিয়ে বিভিন্ন সভা সমিতিতে যেতেন, বিভিন্ন কমিউনিটির মানুষের সাথে দেখা করতেন। এখন তিনি তো প্রধানমন্ত্রী, তিনি গেলে তাকে যেন মানুষ একটু ফুল তুল দিয়ে বরণ করে নেয়, একটু আদর সমাদর করে, এটা তো তার একটা কাম্য জিনিস। আর এটা বাংলাদেশে পেয়ে তারা অভ্যস্ত, বিদেশে আসলেও পেতে চায়, কিন্তু বিদেশের মাটিতে তো কারো এত সময় নেই যে তার নিজের কাজ ফেলে দিয়ে আপনাকে ওখানে ফুলের তোড়া দিয়ে বরণ করতে যাবে, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, এইসব স্লোগান দিবে। তো আমরা বাঙালিরা যেটা হয় যে যখন এক জায়গায় মানুষ জমা হয় তখন সেখানে আরও মানুষ আসতে থাকে। তো উনি এরকম 387 জন মানুষ নিয়ে আসতেন, উনি যেখানে যেতেন এইসব ছাগল পাগলগুলাকে নিয়ে যেতেন এবং এই সাঙ্গপাঙ্গগুলাকে তার ওই যে তাকে ফুলের তোড়া দিয়ে কোথাও গেলে নিজের মানুষ দিয়ে নিজে বরণ হওয়া, নিজের মানুষ দিয়ে নিজেই অভিবাদন পাওয়া, এই কাজগুলো করার জন্য, যাতে ইট লুকস লাইক যেন বোঝা যায় যে উনি একটা প্রধানমন্ত্রী কোথাও যাচ্ছেন, সেজন্য এই সাঙ্গপাঙ্গ এইসব গরু ছাগলগুলাকে তার সাথে রাখতেন এবং এই গরু ছাগলগুলাকে দিয়ে বোঝাতে চেষ্টা করতেন তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষ। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন, ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ব্যাপারে। এই অধিবেশনে প্রফেসর ডক্টর ইউনুস তিনি চেয়েছিলেন নরেন্দ্র মোদীর সাথে এই অধিবেশনের সাইডে বসে কিছু কথাবার্তা বলতে, বিশেষ করে ভারতীয় মিডিয়া বা ভারতীয় রাজনৈতিক দলগুলো যে প্রোপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে তাদের যে নেতিবাচক মনোভাব, সেই মনোভাবটা দূর করার জন্যই ছিল তার মূলত এই উদ্দেশ্য। কিন্তু যে ব্যাপারটা দেখলাম পিটিআইকে দিয়ে একটা সাক্ষাৎকারের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথাগুলো বলেছেন সেটা আসলে কোনো অংশেই উনি ভুল কথা বলেননি, বরং উনি বলেছেন একটা স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে আমরা যতটুকু ন্যায্য অধিকার আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে পাই সেই অধিকারটুকু যেন নিশ্চিত করে সেই ব্যাপারটা উনি তাগাদা দিয়েছেন। যেমন তিস্তা পানি চুক্তি নিয়ে উনি বলেছেন যে তিস্তা পানি চুক্তি বন্টন নিয়ে একটা আন্তর্জাতিক নীতিমালা আছে, আমরা যেহেতু ভাটির দেশের মানুষ কতটুকু পানি পাবে কখন পাবে তার একটা নির্দিষ্ট নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী আমরা যতটুকু পানি পাবো ততটুকু আমাদেরকে বুঝিয়ে দেন। আমাদের যদি সেই নীতিমালা অনুযায়ী আমরা কম পানি পাই তাতেও আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের যতটুকু ন্যায্য হিস্সা ততটুকু আমাদেরকে বুঝিয়ে দেন। শুধু শুধু এই ব্যাপারটা ঝুলিয়ে রাখা আমাদের জন্য মঙ্গলজনক না, আপনাদের জন্য মঙ্গলজনক না। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, খুবই কূটনৈতিক কথা, খুবই চমৎকার কথা, এবং একজন সুশিক্ষিত রাষ্ট্রপ্রধান হিসাবে যে ধরনের কথা বলা দরকার উনি ঠিক সেভাবে সেটাকে উপস্থাপন করেছেন। কিন্তু এটা নাকি তারা ভালোভাবে নেয়নি এরকম কথাবার্তাগুলো। তো যাই হোক, যেটা হলো যে আল্লাহর ইশারা অনেক মানুষের ইশারার চাইতে অনেক বেশি শ্রেষ্ঠ। তো নরেন্দ্র মোদীর সাথে উনি সাইড টকে বসতে চেয়েছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী সেটা অ্যাপ্রুভ করেননি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করতে সমর্থ হয়েছেন। এখন আপনি চিন্তা করেন কোথায় ভারত কোথায় আমেরিকা, যেখানে ভারত প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সেখানে আমেরিকার প্রেসিডেন্ট বসতে চেয়েছে। এখন আপনাদেরকে এই ব্যাপারটা বুঝতে হবে। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমেরিকাতে হচ্ছে জাতিসংঘের সাধারণ সম্মেলন, এখানে অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা আসতেছেন, সবার সাথে মনে জো বাইডেন বলবেন নো ইউ আর নট রাইট। ব্যাপারটা এমন না, ওনার পক্ষে আমেরিকার প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসা এটা অনেক দেন দরবার তদবিরের পরে সম্ভব হয়। এই যে আমাদের পূর্ববর্তী সরকার শেখ হাসিনার শাসন আমলে একবারও শেখ হাসিনার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বসার কখনো একান্ত বৈঠক করার সুযোগ হয়নি। আমরা যে একটা ছবি দেখেছি সেখানে বাইডেন তার সাথে সেলফি নিছেন, এটা বলে কত প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আসলে ব্যাপারটা পরবর্তীকালে যখন ভিডিওতে দেখা যায় শেখ হাসিনা বাইডেনের সাথে একটা ছবি তুলতে চেয়েছেন, আর আমেরিকার প্রেসিডেন্ট বা মানুষজন খুবই ফ্রেন্ডলি, তিনি নিজের হাতে ফোনটা নিয়ে শেখ হাসিনার সাথে সেলফি তুলেছেন, আর এটাকে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে বাইডেন শেখ হাসিনার সাথে সেলফি তুলেছেন এবং তার সরকারকে পুরোপুরি সমর্থন জানাচ্ছেন। এই ব্যাপারটা আসলে পুরোপুরি একটা প্রোপাগান্ডা, এবং আওয়ামী লীগের ওইসব যে ছাগল পাগলগুলো আছে তাদের একটা প্রোপাগান্ডার ইস্যু ছাড়া আর কিছুই না এটা। তো যাই হোক, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জো বাইডেন, তিনি যেহেতু তার দেশে এই ইয়াটা করা হচ্ছে, তার দেশে যেহেতু এই অধিবেশনটা অনুষ্ঠিত হচ্ছে, তো সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসবেন, তার সাথে
তার ব্যক্তিগতভাবে সবার সাথে বৈঠক করার সুযোগ নেই। তো তিনি যেটা করেন, তিনি একটা ডিনার আয়োজন করেন, সেখানে সব দেশের রাষ্ট্রপ্রধানরা আসে, সাধারণ কুশল বিনিময় হয়। কিন্তু এই কুশল বিনিময়টাই সবসময় অন্য দেশের রাষ্ট্রপ্রধান বা বাংলাদেশের যারা রাষ্ট্রপ্রধান ছিলেন তারা পেয়ে এসেছিলেন, এবং সেখানে গিয়ে হয়তো একটা সেলফি বা কিছু তোলার চেষ্টা করেছেন। কিন্তু এবারের ক্ষেত্রটা ব্যতিক্রম। জো বাইডেন নিজে প্রফেসর ডক্টর ইউনূসের সাথে বসতে চাচ্ছেন। তার মানে এটা শুধুমাত্র দুইটা দেশের দ্বিপাক্ষিক আলোচনা, এখানে এটা কোনো জেনারেল কনভারসেশন না। এটা কিন্তু খুবই একটা তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার। তো এটা খুবই একটা স্ট্রং ইন্ডিকেশন যখন ভারত এ ধরনের খেলা খেলছে বাংলাদেশের সাথে, যে আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমাদের যে নতুন সরকারটা আমাদের ছাত্রদের আন্দোলনের মাধ্যমে, জনতার আন্দোলনের মাধ্যমে গঠিত হয়েছে, সেই সরকারটাকে যখন তারা বিমাতাসুলভ আচরণ করার মাধ্যমে একটা নেগেটিভ সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে, সেই সময় আমি বিশ্বাস করি জো বাইডেনের এরকম একটা উদ্যোগ, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয় বিশ্বমোড়ল, সে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের একটা উদ্যোগ আমাদের দেশের জন্য অবশ্যই খুবই একটা ফলপ্রসূ এবং খুবই একটা স্ট্রং বার্তা বিশ্ববাসীর জন্য, যে আমেরিকা বোঝাতে চাচ্ছে যে আমরা এই নতুন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষের যে আন্দোলন, তার মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, তার সাথে আমরা আছি। এটা খুবই বড় একটা স্ট্রং ইন্ডিকেশন। আপনারা দেখেছেন কিছুদিন আগে ডোনাল্ড লু সহ মার্কিন ট্রেজারি বিভাগের প্রতিনিধি দল তখন বাংলাদেশ ভিজিট করে, তারা কিছু আর্থিক অনুদান দেয়, এবং এরপর থেকে এডিবি, তারপর ওয়ার্ল্ড ব্যাংক, তারা তাদের টাকার ঝুলি নিয়ে আমাদের কাছে আসা শুরু করেছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইটস এ ব্র্যান্ড, এটা একটা বিশ্বমোড়ল। তারা যখন কারো পাশে দাঁড়ায় তখন বুঝতে হবে আপনাকে যে পুরো বিশ্বের সাপোর্ট তাদের দিকে আসা শুরু করে, স্পেশালি পশ্চিমা বিশ্বের সাপোর্ট। তো সেই দিক থেকে বলতে গেলে এটা আমাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট এবং অনেক বড় একটা সুযোগ, যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা আগ্রহ দেখাচ্ছে প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করার। এবং প্রফেসর ইউনূসের জন্য এটা একটা বিশাল সুযোগ যে ভারতীয় প্রোপাগান্ডা সহ আমাদের দেশে যে প্রোপাগান্ডা বা সংখ্যালঘুদের কার্ড খেলা হচ্ছে সরকারকে বীতশ্রদ্ধ করার জন্য, এই ব্যাপারগুলো তুলে ধরা, সঠিক ইনফরমেশনটা সঠিক জায়গায় দেয়া, এবং আশা করি তার যে আন্তর্জাতিক পরিমণ্ডলের গ্রহণযোগ্যতা, তার যে বাচনভঙ্গি, তার যে বিচক্ষণতা, উনি তো শুধু একটা আসলে রাষ্ট্রপ্রধান না, উনি তো একজন খুবই স্কলার টাইপের মানুষ। এরকম একজন স্কলার মানুষ আপনারা যদি দেখেন এখন পৃথিবীর প্রেক্ষাপটে, আর আমি যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করি, আমি আপনাদেরকে বলতে পারি বর্তমানে আমেরিকার যে অবস্থা, সেই অবস্থায় ডক্টর ইউনূসের মতো যোগ্য মানুষ আমেরিকাতেও নাই রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য, এটাই বাস্তবতা। তো তিনি তার বিচক্ষণতা, জ্ঞান, এগুলোকে কাজে লাগিয়ে আশা করি বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন এবং আমাদের স্বার্থকে যথাযথভাবে, বাংলাদেশের স্বার্থকে, দেশের আপামর জনতার স্বার্থকে তুলে ধরবেন, এবং তার মাধ্যমে আমাদের জন্য একটা সুদূর প্রসারী সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করবেন। এই ব্যাপারটা নিশ্চিত করেই বলা যায়। আমরা ডক্টর ইউনূসের জন্য শুভকামনা রাখি, বাংলাদেশের শান্তিকামী এবং মুক্তিকামী এবং গণতন্ত্রকামী মানুষের জন্য শুভকামনা রাখি। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুক। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।